আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ দিয়ে শুরু করছি যারা আজ আমাদের সাথে আছেন কুরারের রিয়েল ভিউ লাইভের দ্বিতীয় পর্বে এবং যাদের উপস্থিতি আজকে অনুষ্ঠানের সফলতার মূল আমি আপনাদের সাথে আছি ডক্টর রাফুন নাহার ইরা। আজকে অনুষ্ঠানের আয়োজনে আমাদের সাথে আছেন সবার প্রিয় শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর আবুল কালাম জোয়ারদার স্যার, যিনি বাংলাদেশে ফাদার অফ পেরিওডন্টোলজি নামে পরিচিত। স্যার আমাদের নতুন প্রজন্মের কাছে রূপকথার মতো। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। And special thanks to sponsor Kurare and the organizer Tomorrow Tooth BD Bangladesh for introducing our honorable sir with us. আমাদের আজকের বিষয় পেরিওডন্টাল ডিজিজ and its management. স্যার আপনার কাছে জানতে চাইব বিস্তারিত। সবাইকে ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল পেরিওডন্টাল ডিজিজটা কি জিনিস ওইটা আমি প্রথমে বলতে চাই। আর এর মূল কারণ আমি খুব সংক্ষেপে বলি। পেরিওডন্টাল ডিজিজ পেরি অ্যারাউন্ড দাঁতের চারিপাশে যে টিস্যু আছে ডন্ট টিস্যু, সেই টিস্যুর যে ডিজিজগুলো হয় সেটি হলো পেরিওডন্টাল ডিজিজ। আর এই ডিজিজের যদি এক কথায় বলে মূল হোতাকে মানে কারণকে, তো সবাই বলবে ডেন্টাল প্লাক বা ব্যাকটেরিয়াল প্লাক। এর থেকেই রোগের উৎপত্তি। এখন যদি আমি সবকিছু বলে দিচ্ছি, যদি আমরা কৌশলগতভাবে এই প্লাক ডিপোজিশনকে বন্ধ রাখতে পারি তাহলে পেরিওডন্টাল ডিজিজ হবে না। অবশ্যই এখানে কিছু কথা আছে। পেরিওডন্টাল ডিজিজ প্লাক ছাড়া হবে না এটা অবশ্যই সত্য কথা, কিন্তু মিনিমাম প্লাক ডিপোজিশনেও হতে পারে কতগুলো কন্ডিশনের উপরে, যেমন প্রেগন্যান্সি, ডায়াবেটিস and other some diseases. তো এই কথা এগুলো বিবরণ যদি পরবর্তীতে সুযোগ পাই তো বলব। আমাদের আজকের লাইভ প্রোগ্রাম যেখানে প্রথমে আমি শুরু করছি স্যার ডক্টর মোহাম্মদ সোহেল রানা, আমাদের খুবই প্রিয় একজন স্যার। তার প্রশ্নগুলো: Is that necessary to rescaling a patient within 15 days? If needed, then what will be the cost to do that again? In a periodontal case, what we should advise to the patient? Can I have this? Sure, sir. Yes. Sure, sir. Sound না স্যার সাউন্ড একটু চালাও করতে হবে। স্কেলিং আমরা কেন করি? স্কেল করার অর্থ হলো কোনো একটা আবরণকে তুলে ফেলা। হ্যাঁ, এখানে আমরা ক্লিনিক্যালি যে স্কেলিং শব্দটা ব্যবহার করছি, এটা দাঁতের সারফেস বা দাঁতের গায়ে যদি প্লাক থেকে জমাকৃত ক্যালকুলাস থাকে তো সেইগুলোকে আমরা বিশেষ ইনস্ট্রুমেন্টের মাধ্যমে স্কেলার ওই পাথরগুলো উঠিয়ে সরিয়ে দিই এবং দাঁতের গায়ের উপরে যে আবরণ ছিল ব্যাকটেরিয়া সেগুলো সরিয়ে দিলে আর জিনজাইভার সাথে ইন্টারাকশন হওয়ার সুযোগ পায় না। হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসছে। প্রশ্ন হলো যে নতুনভাবে কি আর একবারই তো স্কেলিং করতেন, নতুনভাবে কি আর দরকার হবে স্কেলিং করা? এখানে যেমন বলছে 15 ডেজে। তো তার আগে আমি এই উত্তরে বলবো যে ডিপোজিশন অফ প্লাক to form that disease takes 3 weeks. তাহলে এখানে আনসারটা ক্লিয়ার হয়ে গেল যে 15 দিনে স্কেলিং করার কোনো দরকার নেই। যদি স্কেলার যে স্কেলিং করেছে যদি 100% সাকসেসফুলি করে 15 দিনে স্কেলিং করার কোনো দরকার নেই। আর এটা সিস্টেম কি, আমি যখন একটা রোগীর ঘরে
ডায়াগনোসিস করে দেখবো যে জিঞ্জিভাইটিস হোক আর পেরিওডন্টাইটিস হোক, প্রাইমারি ট্রিটমেন্ট প্রয়োজন আছে বলতে এইসব হচ্ছে হেভি ক্যালকুলাস অ্যান্ড প্লাক সবই আছে, সেগুলোকে আমাকে সরাতেই হবে। আচ্ছা, তখনই ইন্ডিকেশন ইজ স্কেলিং। আমি একবার স্কেলিং করে দিলাম, নেক্সট আমি বলছি যে 21 দিনের আগে প্লাক জমার কোনো সুযোগ পাই না, ডিজিজ করার মতো প্লাক, তাহলে আমি কেন 15 দিনে করবো? তা তো করবো না। এই সাথে একটা জিনিস এমফাসিস দিয়ে বলছি সবার জন্য, যে স্কেলিং করেই পেশেন্ট ছেড়ে দেওয়া যাবে না। Periodic recall is very essential to maintain the non-disease condition. ডিজিজ ছিল, আমি স্কেলিং করলাম, ভালো হয়ে গেল, এই ভালো অবস্থায় রাখতে হলে আমাকে পিরিয়ডিক রিকল দিতে হবে। রিকল আমি এখানে বলছি, সেই রিকল হলো আমি আজকে যদি স্কেলিং শেষ করে দিই, তাহলে নেক্সট ওই রোগীর ফার্স্ট রিকল থাকবে আফটার 21 days, দ্যাট ইজ 3 সপ্তাহ। কেন 3 সপ্তাহ সেটা আমি পরে বলবো। আচ্ছা, বলে দিয়েছি অবশ্য যে 3 সপ্তাহ সময় লাগে ডিজিজ ফর্মে প্লাক হতে। সেকেন্ড রিকল হবে ঠিক ডবল হলে কথা হবে 6 সপ্তাহ, দ্যাট ইজ 1.5 মাস। এরপরে 3 মাস, এরপর এভরি 6 মান্থস আসবে, ক্লিনিক্যালি পেশেন্টকে এক্সামিন করতে হবে, দেখা যাবে যে আমরা যে ওরাল হাইজিনের ইনস্ট্রাকশন দিয়েছিলাম অনেক সময় অনেক পেশেন্টের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, রিচ করতে পারে না দাঁতের সার্ফেসে। তো সেই জায়গাগুলোতে হয়তো বা পাথর জমে যেতে পারে, ক্যালকুলাস জমতে পারে। তবে শুধু 21 দিন পরে যখন আসবে, যদি দেখি এরকম অবস্থা, তবে শুধু সিলেক্টিভ এরিয়াগুলোতে স্কেলিং করবো, নট থরলি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার, আরেকজন কোশ্চেন করেছেন ডক্টর তসরিন চৌধুরী। A case where bifurcation involved due to periodontal problem and 1 degree mobility present. How should we treat this kind of case? আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিসের ইনফরমেশনটা লুপ্ত আছে, যেটা হলো বাইফার্কেশন ম্যানেজমেন্ট নির্ভর করে গ্রেডেশনের উপরে। কত গ্রেডের বাইফার্কেশন সেটা বললেন ভাই, তবু আমি বলি বাইফার্কেশন মিনস মাল্টি রুটেড দাঁতের মাঝখানে যে অ্যালভেওলার বোন থাকে, যাকে আমরা বলি ইন্টাররেডিকুলার বোন, ওইটা যখন পেরিওডন্টাল ডিজিজে ডিস্ট্রাকশন হয়ে যাবে, সেটাই হলো ফার্কেশন ইনভলভমেন্ট, FI। এটা গ্রেডেশন আছে, পরিমাপ করি আমরা প্রোব দিয়ে যেতে হবে ল্যাবিয়ালি, ল্যাবিয়ালি প্রোপটিভ বেশি করে। ল্যাবিয়ালি প্রোপটিভ যদি পাস করে কতটুকু 3 মিলিমিটার গেল, বাট ওদিকে যায় না, তখন আমরা সেটাকে বলবো ডিগ্রি 1। তারপর ওর চাইতে যদি বেশি যায় বাট নট থ্রো অ্যান্ড থ্রো, সেটাকে বলবো ডিগ্রি 2। আর যখন প্রোপটিভ থ্রো অ্যান্ড থ্রো ল্যাবিয়াল থেকে লিঙ্গুয়ালে চলে গেল, তখন সেইটা হবে গ্রেড 3 বা ডিগ্রি 3। এখন এ যে ডেসক্রিপশন দিয়েছে যে 1 ডিগ্রি মোবিলিটি, তাতে বুঝে নেওয়া যায় এটা হয়তো বা 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রির ইনভলভমেন্ট, ফার্কেশন ইনভলভমেন্ট। এখানে 2 ভাবে আমরা করতে পারবো। একটা হলো ফ্ল্যাপ রেস করে জায়গাটাকে পুরোপুরি প্লেনিং এবং কিউরেটাস করে ওই ফ্ল্যাপটাকে আবার আমরা পজিশনে নিয়ে যাব। এই পজিশনে নেওয়ার নামটা কিন্তু আবার বিভিন্ন রকম
করোনালি রিপোজিশন, মানে ফ্ল্যাপটা যেখানে ছিল ওটাতে ফাঁকা হয়ে গেছে, ওইটাকে উপরে দিলে দিয়ে সেলাই দেবে, নাহলে ওই জায়গাটা ম্যানেজ হয়ে গেল। তারপরে আমার ট্রিটমেন্ট প্রসিডিওরে রোগী মেনটেন করবে জায়গা, ওরাল হাইজিন স্ট্রাকচার কীভাবে হয় সেটা হয়তো পরে আমি বলতে পারি। দেখা গেল যে রিঅ্যাটাচমেন্ট হয়ে ও ফাঁকা টান নাই। সরি ফর ইন্টারাপশন, আমি এখানে আরেকটা জিনিস বলে দিই যেটা রিলেটেড, সেটা হলো যদি সিভিয়ার সেকেন্ড ডিগ্রি বা থার্ড ডিগ্রি এফআই হয়, এফআই মিনস হার্ট পেশেন্ট ইনভলভ, তখন কি করবো সেটা বলে দিই আমি এখানে। আচ্ছা, সেটা আমাদেরকে করতে হবে ফ্ল্যাপ রেজ করে দুই পাশেই রেজ করে, ল্যাবিয়ালি লিঙ্গুয়ালি দুইটাই ফ্ল্যাপ রেজ করে, কিউরেটাস, রুট প্লেনিং, এরিয়া প্লেনিং, এরিয়া মিনস ইন বিটুইন শিকড়ের মাঝখানে পরিষ্কার করে এরপরে আমি রিপোজিশনে আনবো। কিন্তু হোয়াট টাইপ অফ রিপোজিশন? এবার রিপোজিশনটা উল্টাটা হবে, কি হবে? এপিক্যালি নিচের দিকে নামিয়ে, তাহলে কি হলো, ফার্কাশন এরিয়াতে পরিষ্কার একটা এরিয়া ফিরে থাকবে, হিলিং হয়ে যাবে সব, কিন্তু এটা খোলা অবস্থায় থাকবে। তখন ইউ নো ভেরি ওয়েল অ্যাবাউট ইন্টারডেন্টাল ব্রাশ, ওই ব্রাশ দিয়ে এটা পরিষ্কার করতে বলতে হবে রোগীকে, এটা হেলদি হয়ে যাবে, হেলদি থাকবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, পরের প্রশ্ন, ডক্টর তন্ময় দাস, আমাদের বড় ভাই এবং খুবই একজন ভালো ডক্টর। তার কোশ্চেনটা হচ্ছে, what factors should be considered for a successful 7 predictable root coverage in gingival recession case? Probably এই 7টা একটু ভুল হয়েছে, তার এন্ড হবে। আচ্ছা স্যার, ওটা এন্ড হবে। ওকে, অ্যানসার আরেকবার পড়ো তো। What factors should we consider for a successful 7 predictable root coverage? আচ্ছা, Sure, sir. এই 7টা 7 না, এটা এন্ড লিখতে গেছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। আরেকবার পড়ো আমি। It's okay, sir, it's okay. Sir, what factors should you consider for a successful and predictable root coverage in gingival recession case? And how important is periodontal charting in our daily practice? দুই খণ্ডের প্রশ্ন, জি স্যার। একটা রিসেশনের উপরে আর একটা চার্টিং, আর একটা ওভারঅল পেরিওডাল ডিজিজ চার্টিং। আমি প্রথমটা বলি যে রিসেশন কি, খুব সংক্ষেপে আমি বলি, রিসেশন হলো ডাউন গ্রোথ, দ্যাট ইজ নেমে যাচ্ছে অফ জিঞ্জাইভাল মার্জিন, ডাউন গ্রোথ অফ জিঞ্জাইভাল মার্জিন। ভালো করে যদি বলি তাহলে বলবো যে এপিক্যাল মাইগ্রেশন অফ জিঞ্জাইভাল মার্জিন, এপিক্যাল and denudation of root surface. এখন তন্ময় দাস তো? জি স্যার, ডক্টর তন্ময় দাস। হ্যাঁ, তন্ময় দাস যে প্রশ্নটা চেয়েছে ব্যাপক সময়ের প্রয়োজন, কারণ হলো যে রিসেশনকে আমরা ডিভিশন করেছি, দ্যাট ইজ ভাগ করেছি, লোকালাইজড অ্যান্ড জেনারেলাইজড। লোকালাইজডের আবার দুই ভাগ আছে, কোন ভাগে এক এক ভাগের ম্যানেজমেন্ট এক একভাবে করা হয়। তবে যদি জেনারেলাইজড হয় তখন, অথবা লোকালাইজড হয় তখনও ফ্ল্যাপ দিয়ে যখন ফ্ল্যাপ রেজ করে না সম্ভব হয় তখন আমরা গ্রাফটিং করি। সাপোজ লোয়ার ক্যানাইন রিজিয়ন, লোয়ার এনি ক্যানাইন রিজিয়ন অনেকখানি রিসেশন হয়ে গেছে, তখন আমরা ওটা দেখা গেল যে বিয়ন্ড দ্য লিমিট অফ ফ্ল্যাপ সার্জারি, ফ্ল্যাপ করে হবে না, তখন ওখানে আমরা চেষ্টা করি গ্রাফটিং করে। গ্রাফটিং করার অর্থ কি? তোমার টাকা কম আছে, টাকার প্রয়োজন, হাওলাত নেওয়া, তুমি রিসিপিয়েন্ট আর আরেকজন
ডোনার, ডোনার এরিয়া কোনটা হবে? ডোনার এরিয়া এমন জায়গাটা সিলেক্ট করতে হবে যেখানে ডিউরিং ইটিং, দ্যাট ইজ মাস্টিকেশন, আঘাতটা কম যায় বা পেশেন্ট ইচ্ছা করে কম সেভ করে রাখতে পারে এরিয়াটাকে। যেমন রেট্রোমোলার এরিয়া লাস্টে, আর একটা প্যালাটাল, হ্যাঁ, পোস্টেরিয়র, হার্ড প্যালেট থেকে দিতে হবে, সফট প্যালেট না, হার্ড প্যালেট থেকে ঠিক পরিমাণ মতো যতখানি দেওয়ার ততখানি নিয়ে করে কাভারেজ করে দিতে হবে। আর এটা বলা হলো জেনারেলাইজড, যতখানি। আর লোকালাইজড যেটা বললাম, যদি ওই ঠিক 1 বা 2 দাঁত ইনভলভমেন্ট, আর মোর দ্যান 2 দাঁত ইনভলভমেন্ট হলো জেনারেলাইজড। এইটা আমার আগে বলা উচিত ছিল। এখন জেনারেলাইজড ডিসেশন আমরা ডোনার টিস্যু দিয়ে, দ্যাট ইজ গ্রাফটিং করে ম্যানেজ করতে পারি। আর লোকালাইজড যদি হয় তাহলে আমরা অনেক রকম ফ্ল্যাপ আছে, সেটা সেমিলুনার ফ্ল্যাপ, এনভেলপ ফ্ল্যাপ, ওগুলো মডেল থাকলে আমি দেখাতাম। এইভাবে ম্যানেজ করা হয়। এবার স্টার্টিং এর কথা বলি। যখনই পেরিওডন্টাল ডিজিজ ট্রিটমেন্ট আমরা যাব, তখন স্টার্টিং তো অবশ্যই, স্টার্টিং এর মেজর জিনিস কি দেখবো আমরা? পেরিওডন্টাইটিস, জিঞ্জিভাইটিস, দুটো টার্ম আছে এখানে। জিঞ্জিভাইটিস আর পেরিওডন্টাইটিস ভেরিয়েশন কি? এক কথায় যদি বলি, যাকে বলি আমরা কার্ডিনাল সাইন। জিঞ্জিভাইটিস হলো ব্লিডিং সিম্পলি, আর পেরিওডন্টাইটিস পকেট, বিওপি, আর একটা হলো পকেট ডেথ। বিওপি মানে ব্লিডিং অন প্রবিং। যখন আমি দেখছি পকেট, তাহলে আমাকে স্টার্টিং করে রাখতে হবে। সেটা কিরকম ঘর কাটা থাকে। আমি একাডেমিক লাইফে যেখানেই ছিলাম সেখানে আমি চার্ট দিয়েছিলাম, আছে। সরি, আমার এখানে বর্তমানে নাই, আমি দেখাতাম। এটা সংক্ষেপে সবাই জানে মনে হয়, তবুও বলি, প্রতিটা দাঁতে 6টা পয়েন্টে আমরা পকেট মেজার করবো, এবং ওই যে চার্টের গায়ে লেখা আছে, সেখানে আমি নোট করব 6 মিলিমিটার, 5 মিলিমিটার, 3 মিলিমিটার, নো পকেট, 0। এইভাবে একে বলা হয় পেরিওডন্টাল চার্টিং। এটা খুবই দরকার, কারণ আমি যখন চিকিৎসা করবো, নেক্সট ভিজিটে আমি এবার দেখবো পকেট ডেপথ কত, আর একটা চার্টে উঠাবো। এবার কম্পেয়ার করে তো দেখি যে আগে বিফোর ট্রিটমেন্টের ডেপথ, পকেট ডেপথ, আর এখন পকেট ডেপথ ভেরিয়েশন কতখানি। এখানেই জাজমেন্ট হয়ে যাবে যে হ্যাঁ, আমার ট্রিটমেন্ট রেসপন্ড করেছে, পেশেন্ট যদি এবার থাকে তাহলে ভালো হবে, এক সময় নো পকেট হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আশা করি ডক্টর তন্ময় দাস এর থেকে কৃতজ্ঞ হবেন। স্যার, পরের প্রশ্ন, ডক্টর ওসমান আহমেদ ইমন। Many middle-aged patients complain of food impaction in between teeth and irritation for this reason. On examination, I have found different levels of interdental bone destruction and root sensitivity. What is the treatment option for this type of cases? Yes, very right. You are. Food infection is a problem, or you can say onset of destructive periodontal disease if remains neglected. হ্যাঁ, এখন এটা ট্রিটমেন্ট সংক্ষেপে বলি, ফুড ইনফেকশন বাইর করার কৌশল পেশেন্টকে শিখিয়ে দিতে হবে, দ্যাট ইজ টুথপিক দিয়ে। এখানে সিম্পলি ক্লসে হবে না, ক্লসে বাইর করতে পারবে না, টুথপিক ইউজ করে ফুড ইনফেকশন বাইর করবে। নিডল দিয়ে ইরিগেট করে এই জায়গাটা হয় হট স্যালাইন অথবা অ্যান্টিপ্লাক যে কোনো এজেন্ট ইরিগেট করে বিধৌত করে পারবে। যদি এইভাবে রাখেন এর সেন্সিটিভিটিও কমবে। পকেট, ওটা হলো রেগুলার
অপোজিট পকেট, দুইটাদের মাঝখানে রেডিকুলার কোনো ইনভলভমেন্ট হয় না ওই মুহূর্তে, তবে এই পকেট ডেপথ আস্তে আস্তে কমবে। আর তার আগে যতখানি ডেপথ, দ্যাট ইজ ইন্টারডেন্টাল, এটা আমরা জানি এটাকে কি বলি, এটাকে বলি সেপ্টাম। দুইটো সকেটের মাঝখানে যে বোন সেটাকে সেপ্টাম বলি। সেপ্টাম রিজার্পশন হয়ে গেছে, এই রিজার্পশন আর ইয়ে হবে না, নতুন করে তৈরি হবে না, ওই জায়গাটাকে এইভাবে পরিষ্কার রাখতে হবে। আর অ্যান্টি প্লাক জেল পাওয়া যাচ্ছে আজকাল, জেল লাগিয়ে রাখবে প্রতি রাতে, কোনোদিন যেন নেগলেক্ট না করে। তাহলে আস্তে আস্তে ওখান থেকে কোল, মনে আছে কিনা, COL, কোল এরিয়া, কোল টিস্যু, জিনজাইভা, যেটা হলো ওই নন ক্যারোটিনাইজ, খুব ভালনারেবল, কোল এরিয়া, কোল তৈরি হবে, হয়ে সব টিস্যু দিয়ে ওটা কাভারেজ চলে আসবে। তখন আর সেন্সিটিভিটিও থাকবে না, ফুড ইনফেকশন হবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। স্যার পরের প্রশ্ন, ডক্টর অম্বিকা সাহানি পাল, আমাদের ব্যাচমেট। Sir, how can we diagnose periodontal disease in a systemic and organized way? What are the periodontal manifestations of pregnancy and how can we manage it? That is, জি স্যার, আমরা কিভাবে periodontal ডিজিজটা ডায়াগনোজ করব সিস্টেমিক আর হচ্ছে অর্গানাইজড ওয়েতে? সিস্টেমিক বললে একটু বুঝতে অসুবিধা হচ্ছে। সিস্টেমেটিক জি স্যার, and organized. সিস্টেমিক বললে তো আমি এটা বুঝতে পেরেছিলাম না, এখন বুঝছি। সিস্টেমেটিক অ্যান্ড অর্গানাইজড ওয়েতে কীভাবে আমরা পেরিওডন্টাল ডিজিজের পেশেন্টকে ম্যানেজ করবো, এই তো ডায়াগনোস করি। প্রথমে তো আমরা জিজ্ঞাসা করি হাউ লং ইউ হ্যাভ বিন সাফারিং, এক। 2 নম্বর, হ্যাভ ইউ গট এনি ট্রিটমেন্ট ফর দিস, মানে ইনফরমেশনগুলো আমাদের দরকার আছে। এরপর আমি থরো ক্লিনিক্যাল এক্সামিনেশন চলে যেতে বলবো। এক্সামিনেশন করে এই পেশেন্ট থেকে বাইর হবে পকেট ডেপ, রিসেশন, তারপরে কিছুক্ষণ আগে বললাম যে ইন্টার রেডিকুলার বোন, দ্যাট ইজ সেপ্টাম রিজার্পশন, সবই পাওয়া যাবে। এখন আমাকে খতিয়ে দেখতে হবে কোন কোন প্রবলেমে পেশেন্ট ভুগছে। পেশেন্ট একটাই জানে, পেশেন্ট কমপ্লেন করে যে আমার দাঁত দিন দিন দুর্বল মনে হয়। দুর্বল ঠিক না, ইট মিনস বোন রিজার্পশন শুরু হয়ে গেছে। তো এই সময় আমি বলবো যে আমার ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি পেশেন্টকে পাঠাবো একটা অর্থোপ্যান্টোমোগ্রাফি করার জন্য। অর্থোপ্যান্টোমোগ্রাম আমাকে কি দিবে, কতখানি কোন দাঁতের এরিয়াতে কতখানি বোন লস হয়ে গেছে পরিষ্কার আমি বুঝতে পারবো। এরপরে সেটা দেখে আমি ট্রিটমেন্ট প্ল্যান করবো, যে আমি এটা নন সার্জিক্যাল পেরিও ট্রিটমেন্টে পারবো নাকি সার্জিক্যালে আমাকে যেতে হবে। এইটাই হলো সিস্টেমেটিক ওয়েতে পেরিও রোগীর ট্রিটমেন্ট করা। স্যার আরেকটা ছিল, what are the periodontal manifestations of pregnancy and how can we manage it? প্রশ্নটা একটু উল্টা হয়ে গেছে। প্রেগন্যান্সিতে পেরিওডন্টাল কি ম্যানিফেস্টেশন হতে পারে, এইটা হলে ভালো হইতো। তো দেখা আমি বলি যে প্রেগন্যান্সি কি, এটা আমরা সবাই জানি। প্রেগন্যান্সিতে ফিমেল পার্সনের কি পরিবর্তন আসে। প্রেগনেন্ট হলে অটোমেটিক্যালি আমরা জানি যে হরমোন রেসপন্সিবল ফর প্রেগন্যান্সি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম্বিনেশন, এর পরিমাণ বৃদ্ধি হয়ে যায় কোথায়, ব্লাড স্ট্রিমে। অ্যান্ড সেই অতিরিক্ত ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ব্লাড স্ট্রিমের ভিতর দিয়ে একটা জিনিস মনে আছে কিনা, জিনজাইভাল সালফাস থেকে একটা রস নিঃসৃত হয় ফ্লুইড বলি আমরা।
জিনজাইভাল ক্রেভিকুলার ফ্লুইড এর সাথে পরিমাণ বেড়ে যায়, প্লাস টিস্যু ফ্লুইডে পেরিফেরালি এই দুই হরমোনের পরিমাণ বৃদ্ধি পায়। এগুলো ইজ ভেরি ইন্টারেস্টিং sweetening agent for bacterial plaque. তখন র্যাপিডলি ব্যাকটেরিয়াল প্লাক জমা শুরু করে এবং এর এক সাইডে হোস্টের দ্যাট ইজ ডিজিজেবল টিস্যু রেজিস্ট্যান্স কমিয়ে দেয়। এখানে আমরা বলি যে হোস্ট টিস্যু ইন্টারঅ্যাকশন, ব্যাকটেরিয়া তখন অতি সহজে আক্রমণ করে। যে যারা নর্মালি হেলদি ওমেন ছিল, নন প্রেগনেন্ট ওমেন ছিল, তখন করতে পারেনি, কিন্তু ওই অর্গানিজম জিনজাইভাল পার্টকে আক্রান্ত করে। What are the precautions or time needed before replacing the tooth with artificial crown? It's a question from endoperivallation. Yes, sir. He agreed that tooth was involved with palpation. So, arrange first treatment of palpation simultaneously. Perio. Herein, I must say about perio what to do. You can do, I had already said simultaneously. Endo will do his work, perio will do his work at a time, alternatively. Just you said pocket formation. So I must clean the pocket by irrigating and root planing. Then I will maintain the area with anti-plaque agent in the form of irrigation or gel. Yes, sir. Thank you so much. Sir, next question, Dr. Tanvir Ahmed, আমাদের প্রিয় বড় ভাই. What is periodontal pocket, causes and modern treatment? I'm here probably my city student. Yes, sir. In a pocket. Yes, sir. Pocket, if I define, I must say periodontally involved tooth, that is deep end sulcus. What is sulcus? I already discussed. Yes, sir. Healthy tooth 5.5 millimeter স্পেস খালি থাকে শার্টের কলারের মতো, সেটা হলো হেলথ, দাঁতের হেলথ বা ডেন্টিস্টের হেলথ মেনটেন করার জন্য যথেষ্ট। কিন্তু কোনো কারণে যদি সেই সালকাস ডেপথ বৃদ্ধি পায়, that is deep end sulcus is called periodontal pocket, or deep end sulcus towards apically. এখন আরেকটা এই পাশাপাশি চিন্তা করতে হবে যে আমি বললাম যে টুয়ার্ডস এপিক্যালি ডিপ এন্ড সালকাস পকেট, আরেকটা আছে আপওয়ার্ড করোনালি, সেও পকেট। সালকাসে অ্যাটাচমেন্ট ঠিকই আছে, কিন্তু আপওয়ার্ড করোনালি কখনোই যাকে আমরা বলি যে জিনজাইভাল এনলার্জমেন্ট বা হাইপারপ্লেজিয়া, তখনও কিন্তু দ্যাট ইজ যে কোনো কন্ডিশনে যদি 0.5 মিলিমিটারের অতিরিক্ত সার্কুলার স্পেস হয়, সেটাই পকেট, পেরিও পকেট। ক্রাউনের দিকে বড় হয়ে যেটা পকেট হচ্ছে, সেটার নাম আমরা দিয়েছি করোনাল পকেট। আর এপিক্যালি ব্রেকডাউন হয়ে, এটা কিন্তু ব্রেকডাউন হয় না, নন ব্রেকডাউন, এপিক্যালি শুধু জিনজাইভাল মার্জিন বড় হয়ে যাচ্ছে। আর ব্রেকডাউন হয়ে দ্যাট ইজ অ্যাটাচ জিনজাইভাল দাঁতের গায়ে থেকে খুলে গিয়ে যে পকেটটা হলো রুট এক্সপোজ করে, সেইটাই রেডিকুলার পকেট। এককালে এর নাম ছিল, করোনাল পকেটের নাম ছিল ফলস পকেট। হ্যাঁ, আর আমরা যেটা রেডিকুলার পকেট বলছি, এটাকে বলা হয় ট্রু পকেট। এবং ফলস পকেট যদি হয়, তাহলে আমি ঘুমিয়ে থাকি, চিকিৎসা দিব না, ফলস জিনিস। কিন্তু বাট দ্যার ইজ দ্য ইন্ডিকেশন অফ জিনজিভেক্টমি, কেটে দিতে হবে। তাহলে আমি চিকিৎসাই করি, তাহলে ওটাকে ফলস কেন বলবো?
তো হ্যাঁ, তানভীরের আর কি প্রশ্ন? স্যার কজেস, স্যার মডার্ন ট্রিটমেন্ট। কজেস তো মানে এক কথায় কজ বলেই তো ডেন্টাল প্লাক ক্যালকুলাস আর সাম সিস্টেমিক ডিজিজেস, management depending on the depth of pocket. And you have got, could you remember classification of perio pocket? I must say the treatment plan. Periodontal pocket depends on the depth of pocket. যখন সালকাস ডেপথ more 3 millimeter or more হবে, 3 millimeter থেকে আমরা পেরিও পকেট ধরবো, তার কমে না। যখন 3 millimeter পকেট, তখন আমরা সেটাকে বলে গ্রেড 1 পকেট। এরপর 3 মিলিমিটারের বেশি কিন্তু 6 মিলিমিটারের কম, তখন বলবো 2। আর যখন বিয়ন্ড দ্য 6 মিলিমিটার তখন 3। এখন এই গ্রেডেশনের উপরে নির্ভর করে, যদি 1 হয় তাহলে তার ট্রিটমেন্ট হবে সিম্পলি ডিপ কিউরেটাস বলি আমরা, ডিপ স্কেলিং বলি, ডিপ স্কেলিং আর রুট স্কেলিং আছে। এখানে কিউরেটাসের ততটা দরকার হয় না, কারণ ফ্ল্যাটে তেমন কিছু হয় না। বাট যদি ট্রু হয়, দ্যাট ইজ মোর দ্যান 3 লেস দ্যান 6, তখন আমাকে মেটিকুলাসলি রুট প্লেনিং এবং কিউরেটাস দুটোই করতে হবে। এই সাথে ওরাল ইরিগেশন দরকার হবে, ওরাল ইরিগেশন, নট পকেট ইরিগেশন বাট ওরাল ইরিগেশন দরকার হবে। আস্তে আস্তে রেজলিউশন হয়ে রিঅ্যাটাচমেন্ট পাবে টুথ রুট সারফেসের উপর, কারণ টুথ রুট সারফেস এখন সম্পূর্ণ সুস্থ। এখানে যে ডিজিজ সিমেন্টাম ছিল সেটা নাই, ওটা এখন আমি সরিয়ে ফেলেছি। অর্থাৎ সুস্থ এরিয়াতে সুস্থ টিস্যু গিয়ে অ্যাটাচমেন্ট পাবে, পকেট আর থাকবে না। আর যদি মোর দেন 6 হয়, তখন আমাকে এই কনজারভেটিভ ট্রিটমেন্ট করে দেয়, যেটা করলাম, যখন বললাম, করে আমাকে অপেক্ষা করতে হবে সপ্তাহ 3, এরপর আমি সার্জারিতে যাব। সার্জারিতে যাব এই কারণে, সার্জারিতে যাওয়ার আগে আমি দেখব যে পকেট ডেপথ কমছে কিনা। যদি কমে যায়, 5 কমে আসে, তাহলে আমি সার্জারিতে যাব না। আর যদি কমেনি, যে যে এরিয়াতে কমেনি, ওই এরিয়াতে আমি সার্জারি করব, ফ্ল্যাপ সার্জারি। তো এই ফ্ল্যাপ সার্জারি অবশ্যই ওই করোনারি পজিশন ফ্ল্যাপ হবে, মানে যেখানে ছিল সেখানেই থাকবে, কোনো উপরেও টানা টেনে না, নিচেও নামাবো না। দ্যাট ইজ রিপোজিশন ফ্ল্যাপ। এটাকে রিপোজিশন বলি, জায়গা মতো লাগিয়ে দেবো, আস্তে আস্তে হিলিং হয়ে অ্যাটাচমেন্ট হবে, আর পকেট থাকবে না। এইভাবেই আমরা ম্যানেজ করি। তবে অবশ্যই সব চিকিৎসা নির্ভর করে স্কিলনেসের উপরে, এইটা মনে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। এরপর ডক্টর নওশাদ বাকের, what is the clinical difference between a periapical and periodontal abscess? স্যার তাই পেরিয়াপিক্যাল জি স্যার। 2 রকম আছে। এখন যদি আরেকটাই বলি, অ্যাকিউট ফর্মে ডিজিজ হয় আমাদের, এরপরে আমরা ক্রনিক ফর্মে পাই যদি পেশেন্ট নেগলেক্ট করে। তো অ্যাকিউট পেরিয়াপিক্যাল অ্যাবসেস যখন আসবে, আর অ্যাকিউট পেরিয়াপিক্যাল পেরিওডন্টাইটিস, পেরিওডন্টাল অ্যাবসেস নিয়ে যখন আসবে, আমরা জানি পেরিয়াপিক্যাল অ্যাবসেস কীভাবে ধীরে 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 হয়, একটা লস হয়, একটা ওপেন পথ ওপেন হয়, দ্যাট ইজ ফোরামেন ওপেন হয়ে ওর থেকে যায়, তখন আর কোনো চাপ থাকে না ওখানে, যে কারণে ওটা পেনলেস, ইউজুয়ালি পেনলেস। বাট পেরিওডন্টাল অ্যাবসেস সিভিয়ার পেনফুল,
অন পারকাশন দেখা যাচ্ছে যে এটা একটা আল পেন আর ওটা সিভিয়ার পেন। এই 1 নম্বর। 2 নম্বর, যে পাস কালেকশন কোথায় হয়? অসিয়াস রিজিয়ন অ্যারাউন্ড অ্যাপেক্স। এর পাস কালেকশন কোথায় হয়? ল্যাটারালি টু দ্য সফট টিস্যু, ল্যাটারালি টু দ্য সফট টিস্যু। আর এপিক্যাল অ্যাবসেসে সাইনাস ফর্ম হবে না, বাট পেরিওডন্টাল অ্যাবসেসে সাইনাস ফর্ম হবে। এই হলো মোটামুটি কথা, এটাই বলা যায়। এই অ্যাবসেসের ট্রিটমেন্ট করতে আমি কিন্তু গেলাম না, তার সে জিজ্ঞাসা করিনি এই কারণে। ইটস ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, আমাদের আরেকজন বড় ভাই ডক্টর তরিকুল রাজীব, ইফ পেশেন্ট হ্যাজ 3 degree mobility of tape without any other complaint, then what will be our management? এটা একরকম বলা চলবে কিনা আমি জানি না। আমার অ্যানসেস্টার বয়স্ক মানুষ যদি দুর্বল হয়ে পড়ে থাকে বা ডিজিজ, নো জেনারেল ডিজিজ, কিন্তু বিছানায় শুয়ে থাকতে হয়, চলতে পারে না, তো তাকে ফেলে দেবো না, ফেলে দেবো না। ঠিক ওই রকম হোক না 3rd degree mobility, just first you test its vitality. Test its vitality. If it is vital, don't go for extraction. Now, question is, what to do? Tooth itself is healthy. Health, that is life inside still, but unable of working, that is, by these teeth cannot usable as chewing food, but only not food, দাঁতের আরো কিছু প্রয়োজন আছে কিনা, সৌন্দর্য বজায় রাখার জন্য আমি সেই দাঁত রাখবো। তাকে রেগুলার পেরিও ট্রিটমেন্ট করতে হবে, আর মোবিলিটির জন্য তাকে স্টেবিলাইজ করতে হবে। কিভাবে করা যায়? স্প্লিন্টিং করে করা যাবে। স্প্লিন্টিং করে তাকে স্টেবিলাইজ করে রাখতে হবে, অবশ্যই দাঁত থাকবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, নেক্সট কোয়েশ্চেন, ডক্টর পারভেজ শেখ, হাউ ইজ দ্য প্রগনোসিস অফ ডিপ কিউরেটেজ অ্যান্ড রুট প্ল্যানিং? স্যার, ভেরি গুড। If you want reduction of perio pocket, then you must do curettage and root planning. Now, question is, do you know what is curettage and what is root planning and why it is indicated? Why we do root planning? Root plane, P-L-A-N-E, not double N. অনেকে double N লিখছে question এ। আচ্ছা, রুট প্লেন আমরা সহজেই বুঝতে পারছি, দাঁতের রুট সারফেস যখন এক্সপোজ হয়ে যায়, এর উপরে কি থাকে? সিমেন্টাম থাকে। সেই সিমেন্টটা কি হেলদি থাকবে? থাকবে না, আনহেলদি হয়ে যাবে, ডেড হয়ে যাবে। ওই সিমেন্টামের ভিতরে পোরাস করে ব্যাকটেরিয়া আশ্রয় নেবে, ব্লাড জম্পে দেবে, ক্যালকুলাস হবে, ব্যাকটেরিয়া থেকে যাচ্ছে, আরো দীর্ঘদিন ক্ষতিগ্রস্ত করছে সফট টিস্যুকে, অ্যাডজাসেন্ট সফট টিস্যুকে ক্ষতিগ্রস্ত করছে। এই জন্য আমি সম্পূর্ণ গ্লাস লাইক স্মুদার নিয়ে আসার জন্য, রুট সার্ফেসে গ্লাস লাইক স্মুদার নিয়ে আসার জন্য, যেটাকে বলা হয় রুট প্লেনিং। এবার কিউরেটাজ যখন ডিজিজ হয়ে সফট টিস্যু দাঁতের গা থেকে খুলে গেছে, তখন সে ডিজিজ হয়ে গেল, ডিজিজড, দ্যাট ইজ তার লেয়ারেশন টিস্যু সহ ব্যাকটেরিয়াল টক্সিন, ব্যাকটেরিয়া ইটসেলফ থাকে। ওই টিস্যু যদি পরিষ্কার, আমি গ্লাস লাইক স্মুদার করলাম করে দাঁতের সারফেসে লাগিয়ে রাখি, কিছু হবে? কিছু হবে না। এই জন্য আমাকে ওই লেয়ারেশন টিস্যু সহ ব্যাকটেরিয়া সহ রিমুভ করতে হবে, স্কুপিং করে সরিয়ে ফেলতে হবে কিউরেটাস দিয়ে, কিউরেট দিয়ে
সরিয়ে এবার হেলদি টিস্যু বাইরে আসলো, ডিজিজড আনহেলদি কানেক্টিভ টিস্যু সরিয়ে দিলাম, হেলদি কানেক্টিভ টিস্যু বাইর করে আমি হেলদি টুথ রুট সারফেসে লাগিয়ে দিলাম, দিয়ে সেলাই করে দিলাম, থাকলো। প্লাস এটা ডে বাই ডে হিলিং পিরিয়ডে হিলিং হয়ে লেগে যাবে তাদের সাথে। হয়তো বা বোন থাকবে না, মাঝখানে যে বোন ছিল বোন লস হয়ে গেছে, বোন রিজেনারেট হয় না সহজে, বাট টুথ উইল গেট ইটস স্টাউটনেস, শক্ত হয়ে থাকবে না। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু একবার পেরিডন্টালি ইনভলভ হয়ে এই যে মোবিলিটি প্রশ্ন আসছে, এখানে বাইট দেখতে হবে, বাইট দিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে আমি বাইট হাইট কমিয়ে দেবো, কমিয়ে ফ্রি করে দেবো, হ্যাঁ, যেটাকে বলা হয় অক্লুজাল অ্যাডজাস্টমেন্ট। চাপ না লাগে, চাপ লাগলে কিন্তু হিলিংয়ে দিলে হবে, হবেই না। নড়াচড়া করে, মাইক্রো নড়াচড়া যে জন্য হবে না। তা আমাকে শেষ ধাপে পরীক্ষা করে দেখতে হবে যে অক্লুজাল অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা, যদি না থাকে অ্যাডজাস্টমেন্ট করে দেবো কেটে ফ্রেন্ডলি করে। হ্যাঁ, এটা স্যার আমাদের পরবর্তী প্রশ্ন ডক্টর আরিফুর রহমান সিলেট থেকে। We often face patients who ask for rapid solution for periodontal pocket. Can joint cap or bridge be an option for management of periodontal pocket? আরিফ, এটা উল্টা পাল্টা হয়ে গেল না? ক্যাপ কোথায় বসে আর পেরিওডন্টাল ডিজিজটা কোথায় হয়? ক্যাপ বসে মাথায়, দাঁতের মাথায়, দ্যাট ইজ আমরা ক্রাউন। আর পকেট ইনভলভমেন্ট হলে পরে লুট করে দেয় কাকে? রুট সারফেসকে। পকেট কোথায় আর হেড কোথায়, মাথা কোথায়? রুটের সারফেস, এতে কোনো ম্যানেজ হবে না, বরং আরো বাড়বে বেশি। না, আমার মনে হয় না তুমি মনে করছো যে আমি মোবিলিটিটা বন্ধ করতে পারি না। হ্যাঁ, অনেকে করার চেষ্টা করে, তাতে ক্ষতি হয়, হিতে বিপরীত হয়, এতে প্লাক আরো বেশি জমে। কারণ রাত নর্মাল ক্লিনিং এর সময় ওই এরিয়া তো হিডেন এরিয়া থাকে, সহজ ক্লিনিং হয় না, ওই হিডেন এরিয়াতে প্লাক থেকে যাচ্ছে। তুমি মনে করছো আমার দাঁত পরিষ্কার হয়ে গেল, কিন্তু হয় না। এই কারণে ডিজিজ তুমি যদি পেরিও ট্রিটমেন্টও করো, আবার রিঅ্যাপিয়ারেন্স অফ দ্য ডিজিজ ভেরি সুন, এটা হবে না, এটা কাজ হবে সর্বনাশা কাজ। So another question from Dr. Arifur Rahman. What is the ideal treatment protocol for cold sore in lip or in oral region? কোল্ড সোর, কোল্ড সোর মানে ঠান্ডা সোর হয়েছে। এটা কাকে বলা হয়? কোল্ড সোর আমরা বলি সিমপ্লেক্স ভাইরাসের যে ইনফেকশন, সেটাকে আমরা বলি কোল্ড সোর। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস লিপেও হয়, টাঙে হয়, চিতে হয়, অনেকখানেই হতে পারে, লিপে বেশি দেখা যায়। হ্যাঁ, এই কোল্ড সোরের চিকিৎসাটা যদি বলি, যে চিকিৎসা যদি দেই তাহলে একেবারে এক সপ্তাহে ভালো হয়ে যাবে, আর যদি চিকিৎসা না দেই তাহলে ভালো হতে 7 দিন লাগবে। What's the difference? দরকার নেই, চিকিৎসার দরকার নেই, শুধুমাত্র একটা লক্ষ্য রাখতে হবে, সেটা যখন আঘাত না লাগে, টাচ না লাগে, ফিল না করি। অনেকে হয়তো দেখা গেল যে হাত দেয়, ওইটা করো, ওইটা করলে লেংদি হবে, ভালো হয়ে যাবে। আর ওই জায়গাটা সিম্পলি অ্যান্টিসেপটিক দিয়ে স্যালাইন, আমি স্যালাইনকে বেস্ট মনে করি। অনেক সময় আবার কেমিক্যাল অ্যান্টিসেপটিক দিলে পুড়ে সেটাকে আরো বড় করিয়ে যায়। তো ইট ইজ ভেরি হাইলি কন্টাজিয়াস, মনে রাখতে হবে। এই পরিবেশে নিজেকে সেফ রাখতে হবে, অপরকেও সেফ রাখতে হবে। দ্যাট ইজ, আমি বাচ্চা পেলাম, আমার কোল্ড সোর হয়ে আছে,
আমি বাচ্চা চুমা খেয়ে আদর করছি, তাই না? নেভার ডু দ্যাট। জি স্যার। হ্যাঁ, তাকে ট্রান্সমিট হয়ে যাবে। তবে যদি আরিফ যদি মনে করে তবে ট্রিটমেন্ট দিতে পারে, সেটা হল অ্যাসাইক্লোভার ট্যাবলেট অথবা অ্যাসাইক্লোভার লিকুইড আছে ওয়াশ করার জন্য, এর বেশি আর কিছু না। তবে আমি আবার বলছি, দরকার হয় না, ওটা 7 থেকে 10 দিনে অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তবে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হলো ভাইরাস। ভাইরাস ভাইরাস যদি কারো দেহে ঢোকে, টের পাবে না, চুপচাপ ভাইরাস থেকে যাবে। দেহের ভিতরে কোথায় থাকে? নার্ভ ট্রাঙ্কে। কিন্তু যদি এনভায়রনমেন্ট সুইটেবল পায়, তখন তারা ওই রুট ট্রাঙ্ক দিয়ে বয়ে এসে পেরিফেরালি এসে লিসন করবে। তো একটা ভালো হয়ে গেল বলে আর হবে না তা না। সাধারণত অনেক পেশেন্টের বছরে একবার করে আসে, অনেক পেশেন্টের মাসে মাসে আসে, কোনো ঠিক নাই কার হবে না। এখন সুইটেবল টাইম কোনটা? সুইটেবল টাইম দেখা গেল যে কোনো একটা আঘাত পেল, অথবা সুইটেবল টাইম তার জ্বর হইল, জ্বরও হইল, দ্যাট ইজ ইমিউনিটি ফল করে, ওই মুহূর্তে ওরা আবার ফিরে আসে পেরিফেরিতে। Periphery means superficial surface. Yes, sir. Thank you so much, sir. Sir, a question from Dr. Sabrina Abbas. Is there any contraindication of scaling for dialysis patient? Dialysis patient হোক আর নর্মাল পেশেন্ট হোক, স্কেলিং দরকার আছে কিনা ওইটা আগে জাজমেন্ট করতে হবে। যদি এসেনশিয়াল হয় তাহলে আমি স্কেলিং করব, বাট বিফোর দ্যাট তাকে আমি 24 ঘন্টার আগে অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট খাওয়িয়ে নিব, তারপর আমি সেফ ফরন হব। Sir, another question. Dr. Farhana Rahman, and thank you Dr. Arnolds from Malaysia. The question is, orthodontists always face problem with buccal movement of impacted canine where there is very thin gingiva. Up to how much microgingival tissue is safer to do to bodily movement of canine without having future dizziness or gingival recession? Yeah, it depends. That is, I mean to say, chance of formation of dehiscence or formation of fenestration. Actually, canine, canine is very important member of dentition. Here, you must consider soft tissue first. If there is 1 to 1.5 millimeter thickened connective tissue beneath the epithelium, then if less than that, yes, obviously you will get the result of formation of dehiscence, that is recession, or fenestration if from the apical area is thinner. I hope you understood this. Sir, another question from Dr. Shahinur Alam Shubho. I found many patients with good oral hygiene but generalized gum recession and it increases day by day. What are the causes behind it and how can we treat it? No, you think about that patient. Yes, sir. The etiology might be from patient side or etiology already present
with the gingival architecture. How? First of all, আমি আউটসাইডটাই বলি। অনেকে দেখা যায় এগুলো দাঁত মাঝে ঠিকই সকালবেলা ওইটে ড্রয়িং রুমের বারান্দায় অবশ্য জায়গায় এই লুঙ্গিটা খাড়া করে দিলে যে ঘুরতে আসে দেখতে যাচ্ছে বন্ধু আরে কি রে পল্টু কই যাস ডলেই যাচ্ছে। দিস ইজ নট দ্য রুল। You must brush carefully. No more than 1.5 minutes. You must complete brushing within 1.5 minutes. এখন যদি ওইভাবে ঘষতেই থাকে তাহলে তার দাঁত তো gingival যাবেই। এবার আসি 2 নম্বর। 2 নম্বর হলো যে gingival architecture, that is oral cavity. You know, that is vestibular breadth from the dentinal dentition, then gingival margin, then trough, then lip or vestibule. If this area is very shallow, to move the toothbrush, and it feels tense during brushing. Tense today, tense one day, tense 1 year, 2 year. That is, you said continuously it is a there is receding. This is the result. That is, we say simply shallow vestibular breadth. And another thing, if sometimes this happens in localized, that is lateral canine. How and why? Because of high frenal attachment of central papilla. Lipid central papilla, high frenal attachment যদি থাকে তাহলে ডিফ্লেকশন অফ টুথব্রাশ হবে, ডিফ্লেকশন করবে, উপরে আছে নেমে যে আঘাত করবে, এদিকে আঘাত করবে। প্লাস পেশেন্ট অনেক সময় এটা আনইজি ফিল করে, লিপ টানে, এতে তার রিসেশন হতেই থাকবে। স্যার আমরা কিভাবে এটা ট্রিটমেন্ট করব, মানে আমরা এটা কিভাবে এটা ম্যানেজ করব? This is a complicated case. If it is for frenum, it's very simple. You just do frenectomy or frenoplasty. Frenectomy means frenum is the attachment কেটে ছেড়ে দাও, হবে এমনি আদানো না লাগে। আর ফ্রেনেক্টমি এই যে ফ্রেনোপ্লাস্টি, ফ্রেনামের অ্যাটাচমেন্টটাকে নেমে কেটে এই 1 মিলিমিটার সেপারেট করে ফেলতে হবে ইয়ার থেকে, ভেস্টিবুলার টিস্যু থেকে, করে নিচে ট্রেনে সেলাই করে দিতে হবে, স্পেস করে দিয়ে। হয়তো আমি স্পেস 2 মিলিমিটার ও 3 মিলিমিটার বাড়িয়ে দিলাম, দিয়ে ওখানে সেলাই করে লাগিয়ে দিতে হবে। ফ্রেনেক্টমির একটা অসুবিধা আছে, সেটা হলো কি যে পেশেন্টের এত কাল ওইভাবে ছিল, সে হঠাৎ করে ফ্রেনেক্টমি করে দিলে ঘুমন্ত অবস্থায় তার লাইফ সিল থাকে না, ফিলে যায়, তখন মাউথ ব্রিদিং হবে, অ্যানাদার ডিজাস্টার। সেই জন্য আমি চেষ্টা করি যে ফ্রেনোপ্লাস্টি করে রাখার। অসংখ্য ধন্যবাদ স্যার। আমাদের সাথে লাইভে আরেকজন ডক্টর কোশ্চেন করেছেন। তার প্রশ্নটি হচ্ছে ডক্টর নাহিদ ফারহানা, এবং প্রশ্ন হচ্ছে a patient who has severe gum bleeding. Doctor? No sir, Dr. Nahid Farhana. I was thinking that sometimes she did PhD doctor No sir. and then dental surgeon doctor. Okay sir, the question is a patient who has severe gum bleeding, though he do scaling every 6-month interval and he has so systemic disease. What will be the treatment for this type of patient? Sir. Did she mention the systemic disease? No sir. No diseases she mentioned. Yes. First of all, I must say inappropriate, result of inappropriate scaling. Number 2, negligence in maintenance after the scaling.
Number 3, some debilitating diseases inside that patient, as for example diabetes and sometimes acromegaly. These are the most common features of this type of problem. But he didn't ask for treatment. Yes, sir. She did, huh? Yes, sir. What will be the treatment for it? So, first of all, you see the blood picture. Hysterically. That is, treating time, blocking time, etc. She might have leukemia. And don't hesitate to do scaling and polishing, plus oral hygiene inspection. She must be get well, no problem. But periodically you do that. Why? I said once, pregnant women having higher percentage of estrogen, progesterone in the bloodstream and tissue fluid, and bacterial collection becomes higher. So you must remove after scaling and polishing every 3 weeks. Then she will get rid of all this problem, along with oral hygiene instruction. And usually never give any antibacterial agent this moment. Think about, never now, think about the devakina. So there are indication 9. স্যার যদি আমরা ম্যানুয়ালি করতে চাই ওটা তো আবার পেইনফুল হয়ে যায়, সো আমরা কি সেই ক্ষেত্রে ম্যানুয়ালি ট্রিটমেন্টটা করতে পারবো? Yes, what type of painful? No painful. আমি এটা শব্দটা নিলাম না। জি স্যার। তো আল্ট্রাসনিক্যালি প্রেগনেন্ট ওমেনের স্কেলিং করা নিষেধ। আচ্ছা। কেন? ভাইব্রেশনের যে শব্দটা জি স্যার। ওইটা আবার ফেভারেবল ফর থ্রিটেন অ্যাবর্শন। তোমাকে ম্যানুয়ালি করতে হবে। তো কি করতে হবে? ম্যানেজের বেলায় তুমি জেল নাও, তুমি জেল দিয়ে 2-5 মিনিট পরে স্কেলিং করো আস্তে আস্তে, আস্তে আস্তে করো। একদিনে ফুল মাউথ সম্ভব না, সেগমেন্ট বাই সেগমেন্ট করে দাও। Thank you so much, sir. Sir, another question from Dr. Badrul Duza. In case of gingival recession, it may be localized or generalized. What is the best treatment in respect of our country? Have any option of bone graft in case of gingival recession? If yes, then sir, please tell me about its success rate. Dr. Badrul Duza. Ji sir. আমি তো আগে বলেছি what is grafting. Now you said soft tissue damage, that is recession, gingival recession. Now you are wanting bony graft. Is it mentioned bone? Bone graft in case of gingival recession. No, I am not doing anything about bone. My bone is already okay, no problem. So you cannot treat like that. You just do only root coverage with soft tissue grafting. Then sir, in case can we use flap advancement? And the types of flap advancement? Yes, that is the graft. Yeah, I already said you gingival flap, but that will be epically coronally reposition. করোনার দিকে ট্রেনে তুমি সেলাই করে দাও, করোনাতে টানলে তোমার যতখানি রুট ডেনুট হয়েছিল ওটা কভার হয়ে যাবে। নেক্সট। Thank you, sir. Sir, Dr. Maqsuda Nasreen, in case of diabetic patients, what should be the instruction for healthy oral environment?
What should be the treatment to slow or stop progressive periodontitis? Up to which blood sugar level it is safe to go for scaling? আগে এটাই বলি যে ডায়াবেটিস পেশেন্টের স্কেলিং, ডায়াবেটিস পেশেন্ট আসলেও স্কেলিং আমরা ভয় পাই, বলে যায় না আপনাকে স্কেলিং করা যাবে না, এটা ঠিক না। স্কেলিং না করলে তার তো ওরাল হাইজিনের অবস্থা আরো খারাপ হবে। স্কেলিং অবশ্যই করতে হবে, স্কেলিং এ কোনো বাধা নেই, স্কেলিং এ কোনো বাধা নেই। বাট যদি আসে আমার দাঁত তুলে দেওয়া তখন প্রশ্ন আছে। হ্যাঁ, একে সে যখন জানতে চেয়েছে আমি বলবো যে গ্রেডেরই হোক ডায়াবেটিসে স্কেলিং এ বাধা নেই, ওই ডিপ কিউরেটা যাওয়া, ডিপ স্কেলিং এ না যাওয়াটা ভালো। অন্তত তাতেও তার পেশেন্ট 75% ভালো থাকবে। ডে বাই ডে যদি পিরিয়ডিক্যালি পরিষ্কার করা যায় তাহলে ডে বাই ডে সে এমনি ভালো হয়ে যাবে। আর এক্সট্রাকশন বা সার্জিক্যাল ইন্টারভেনশনে দেখতে হবে রোগীটা কতদিনের। যদি দীর্ঘদিনের হয়ে থাকে তাহলে 10-12 কিন্তু আমি করছি, কিছু হয় না। আর যদি রিসেন্ট ইয়াং হয় তাহলে 7-8 ক্রস করলে আর পারবা না। Thank you so much, sir. The last question from Dr. Ripon Choudhury, Chittagong থেকে উনি আমাদের প্রশ্ন করেছেন, Can thyroid dysfunction induce periodontal disease? How to get rid of excessive saliva in mouth? দুই খণ্ডের প্রশ্ন। জি স্যার। আর আছে? না স্যার, আচ্ছা, প্রথমটা বলি। জি স্যার। যে থাইরয়েড ডিসঅর্ডার কি হয়, থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হয়, এন্ডোক্রাইন হরমোন, সে হরমোনের কাজ কি, গ্রোথ কন্ট্রোল করা। তাই যদি হয় আর একজন হিউম্যান বিং ছোট অবস্থায় ইনভলভমেন্ট হয় হাইপারে, তাহলে কি হবে? আমাদের মনে আছে ফিজিওলজির কথা, সেটা হলো জাইগান্টিজম হবে। হবে কি দাঁত বড় বড় হবে, ম্যাক্রোগ্লসিয়া হবে, তার স্পেসিং হবে, এ তো আস্তে আস্তে বড় হবে। বড় হয়ে যদি তার ট্রিটমেন্ট না হয়ে থাকে, হরমোনাল ট্রিটমেন্ট, দ্যাট ইজ হাইপারথাইরয়েডিজমের ট্রিটমেন্ট না হয়ে থাকে, তাহলে এই অবস্থায় বোঝাই যাচ্ছে যে তার জিনজাইভাল আর্কিটেকচার কোনো সময়ই ভালো থাকবে না। এই জন্যে এই পেশেন্ট ম্যানেজ করতে হলে পরে ডুয়াল ট্রিটমেন্ট দরকার, অপারেশন দরকার, তার সাথে এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড পেরিওডন্টোলজিস্ট। আর এখন কি বলছে? Sir, how to get rid of excessive saliva in mouth? Hypersalivation. স্যালুরিয়া। জি স্যার। খুব বেশি করে বিড়ি খাও, but we must not allow that. জি স্যার। So in nutshell আমি বলি যে ওই পেশেন্টকে খুব কন্ট্রোলে অ্যাট্রোপিন সব ট্যাবলেট দাও, দিয়ে পরীক্ষা করতে থাকো যে স্যালাইভা কমতে কমতে নর্মালি আসছে কিনা। তার কারণ এমন এক পর্যায়ে আসবে তখন কিন্তু একদম সব শুকিয়ে ফেলবে। স্যালিভারি সিক্রেশনকে কন্ট্রোল করে, ডিক্রিজ করায়। একবার যে শুকিয়ে যায় তাকে তো আবার নতুন করে সিক্রেশন করানো খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। তার মানে আন্ডার স্ট্রিক্ট সুপারভিশন অ্যাডভাইস অ্যাট্রোপিন সব, দিস ইজ ইজি। এখন যদি শুকিয়ে যায় তাহলে কি হবে? ওই স্যালাইভা স্টিমুলেট করতে হবে। তো এখানে খুব টিপিক্যাল, নর্মালি যদি না হতো ওই ডিজিউজিয়া শুকনা মুখ, তাহলে আমার যে ইয়ে ছিল সেটা ট্রিটমেন্ট সেটা করলে হয়তো আমি তো ইনডিউস করছি, ইনডিউস করে কমিয়ে দিয়েছি। এখন দিতে হবে বেলাডোনা, যদি শুকনা মুখ হয় তাহলে বেলাডোনা ট্যাবলেট দিতে হবে, চকলেট লজেন্স মজার জিনিস খাবে, সিক্রেশন আস্তে আস্তে বাড়বে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আজকের এই সম্পূর্ণ বিস্তারিত সবাইকে তুলে ধরার জন্য। আমাদের নিউ জেনারেশনের জন্য সবকিছু আপনার জন্য সারা জীবন কৃতার্থ হয়ে থাকবো।
সবকিছুর উপরেই আপনি স্যার অনেক ধন্যবাদ আজকে সবকিছুর জন্য এবং অসংখ্য ধন্যবাদ দ্য অর্গানাইজার টুমারো বাংলাদেশ অ্যান্ড দ্য স্পন্সর কুরারে রিয়েল কুরারে। সো আজকে এখানেই শেষ করলাম আমরা দ্বিতীয় পর্ব, পরবর্তীতে আমরা শুনে দেবো। স্যার আপনি আজকের এই শেষ পর্যায়ে আপনি কিছু বলতেন। সবাইকে ধন্যবাদ, আবার আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্পন্সর যে কুরারে আমার ঠিক ভালো জানা নাই, কুরারেকেও ধন্যবাদ। টুমরো ট্রুথ, আচ্ছা টুমরো ট্রুথ বাংলাদেশ ভালো আয়োজন করেছে বাংলাদেশে। আমি আরেকদিন দেখলাম যে কিছু তুলে ধরলো, আজকে আমি সামান্য তুলে ধরলাম, পারলাম কি না পারলাম আমার জানা নাই। হ্যাঁ, তো আমার ইচ্ছা জনগণ তথা আমার জেনারেশন, আমার সম্প্রদায়, আমার জেনারেশন, আমার ছেলে মেয়েরা আজকাল যারা আসছে, আই মিন টু সে জুনিয়র ডক্টর, আমি জুনিয়র ডক্টর বলতে চাইনি, আমার ছেলে মেয়েরা যাতে কিছু পেরিও ট্রিটমেন্ট নিয়ে যায়। কারণ হলো যে WHO বলছে যে গ্লোবালি হিউম্যান population, 100% human population has been suffering from periodontal diseases, either some sorts of minimum or the maximum. That is, minor gingivitis থেকে শুরু করে destructive periodontitis সমস্ত লোকের অল্প বিস্তর আছে। তো এই জন্য এটার উপরে গুরুত্ব বিদেশে অনেক বেশি। আমরা তো সেই পুরোনো কথা, তবুও তোমাদের যে এনথুজিয়াস্টিক দেখছি এই টুমরো ট্রুথের সাথে হাত মিলিয়ে যেটা করছে জনগণের জন্য, অবশ্যই প্রশংসনীয়। তা আমার যদি প্রয়োজনের ভবিষ্যতে, তো আমি প্রস্তুত আছি এই টুমরো ট্রুথকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। অসংখ্য ধন্যবাদ স্যার।